जुले और नमस्कार। आज हमारे अनशन का 10वां दिन खत्म हो रहा है। आज मेरे अनशन का 11वां दिन खत्म हो रहा है। नमस्कार, आज हमारे अनशन का 12वां दिन है। नमस्कार दोस्तों, आज मेरे अनशन का 14वां दिन है। कल तक मैं काफी ऊर्जा महसूस कर रहा था, मगर आज ऊर्जा कम होती महसूस हो रही है। আমরা এই ভিডিওটি যতক্ষণে করছি ততক্ষণে গ্রেফতার হয়ে গিয়েছেন সোনম ওয়াংচুক। আমাদের এই প্রতিবেদনে মূলত বিশ্লেষণ করা হয়েছে কেন সোনম ওয়াংচুক লাদাখকে অশান্ত করতে চাইছিলেন সে বিষয়ে। সারা ভারতে লাদাখ মানে যৌবনের অপূর্ণ স্বপ্ন, আবার কারো কাছে স্বপ্নের বাইক রাইড। কলেজ জীবনে বাইক রাইডে লাদাখ যাওয়ার প্ল্যান করেনি এরকম ছেলেমেয়ে হয়তো কমই আছে। কিন্তু হঠাৎ কি এমন হলো লাদাখে? শেষ কয়েকদিনে লাদাখ জেনজি, আন্দোলন, ষষ্ঠ তপশিল এরকম শব্দে ভরে উঠেছে একেবারে সোশ্যাল মিডিয়া। কিন্তু হঠাৎ কেন লাদাখ? কেনই বা মিডিয়ার ফুংসুক বাংড়ু কিংবা র্যাঞ্চো সোনম ওয়াংচুক পরপর অনশন বিক্ষোভ করে যাচ্ছেন? সে নিয়েই আমাদের প্রতিবেদন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমেন্ট বক্সে নিজেদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। কেই বা এই সোনম ওয়াংচুক? লাদাখ নিয়ে এরকম অনেকগুলো কি ও কেন, কে, এইসবে আটকে গিয়েছি আমরা। আজ মাধ্যমের এই ভিডিও প্রতিবেদনে এরই উত্তর খোঁজার চেষ্টা করি, চলুন। সালটা ছিল 2007। কুমায়ুন বিশ্ববিদ্যালয়, সেখানকার কয়েকজন ভূতত্ত্ববিদ তারা লাদাখের যে নুব্রা ভ্যালিতে গবেষণার কাজ করছিলেন। হঠাৎই কিছু আগ্নেয়শিলার ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পান এই ভূতত্ত্ববিদরা। এরপর থেকে সেখানে শুরু হয় আরও গবেষণায় উঠে আসে চমকে দেওয়ার মতো নানা তথ্য। লাদাখের এই নুব্রা ভ্যালির বিস্তীর্ণ অংশে মাটির নিচে সঞ্চিত হয়ে রয়েছে মহামূল্যবান ইউরেনিয়াম এবং থোরিয়ামের মতো খনিজ পদার্থ। খেলাটা বোধহয় এখান থেকেই ঘুরতে শুরু করে। সে সময়ে কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার। তারা এই ইউরেনিয়াম নিয়ে প্রচুর আলাপ আলোচনা করে। দেশের কাজে ব্যবহারের জন্য এই ইউরেনিয়াম কিভাবে উত্তোলন করা যায় সে নিয়ে বিস্তর বৈঠক হয়, আলোচনা হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো অজ্ঞাত কারণে বিষয়টা আলোচনার স্তরেই আটকে যায়, মানে আলোচনার টেবিলের বাইরে আর যায়নি। মজার বিষয় হলো, নুব্রা ভ্যালিতে যে সময় এই ইউরেনিয়ামের সঞ্চয় আবিষ্কৃত হয় ও উত্তোলনের যে আলোচনা সেটা শুরু হয়, তখন লাদাখের বর্তমানকালে যাকে মসিহা বানানোর চেষ্টা চলছে সেই সোনম ওয়াংচুক, তিনি ঠিক কী করেছিলেন? তিনি কোথায় ছিলেন তখন? তিনি সে সময় কি কোনো প্রতিবাদ করেছিলেন? ইন্টারনেট ঘাঁটলে সে প্রশ্নের উত্তর আজকে সহজেই মিলে যাচ্ছে। 2005 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তার আমলে ওয়াংচুক ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের জাতীয় পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হন। 2007 সাল থেকে 2010 সাল পর্যন্ত তিনি এম সাম ভিরকে নামের একটি ডেনমার্কের এনজিওর শিক্ষা উপদেষ্টাও ছিলেন। যে এনজিওটি সে সময় মনমোহন সিং সরকারের শিক্ষামন্ত্রকে নানা রকম শিক্ষা সংস্কারের কাজ করত। অর্থাৎ যখন নুব্রা ভ্যালিতে ইউরেনিয়াম আবিষ্কার হয়, যখন সে সময় ইউরেনিয়াম উত্তোলন করার আলোচনা শুরু হয়, তখন কংগ্রেস সরকারের কাছাকাছি থেকেও এসব নিয়ে আন্দোলন করার ইচ্ছে হয়নি সোনমের। তাহলে হঠাৎ করে সোনমের এই আন্দোলন কেন? মজাটা এখানে। দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শক্তিশালী পদক্ষেপ নিতে ইউরেনিয়াম উত্তোলনে জোর দিয়েছে মোদি সরকার। 2047 সালের মধ্যে ভারতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে 12 গুণ বাড়ানোর টার্গেট নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এই আলোচনা দিনের আলো দেখা শুরু করতেই লাদাখে আন্দোলনের পটভূমি তৈরি হয় বললে ভুল হবে, তৈরি করা হয়। भारत ने तय किया था
कि हम 2030 तक क्लीन एनर्जी भारत में 50% पहुंचा देंगे। मेरे देशवासियों को विकसित भारत बनाने का संकल्प को पूर्ण करने के लिए उनकी दौड़ देखिए। हमने जो लक्ष्य 2030 में तय किया था वो 50% क्लीन एनर्जी का लक्ष्य 2025 में हमने कर लिया। 2009 সালে 3 ইডিয়টস সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি চিত্রনাট্য নভেলিস্ট চেতন ভগতের লেখা 5.1 নামের ইংরেজি উপন্যাস থেকে অনুপ্রাণিত ছিল। সে নিয়ে বিস্তর আলোচনা হয়। খুবই জনপ্রিয় হয় আমির খান, আর মাধবন, সলমন জোশী অভিনীত এই সিনেমাটি। সবচেয়ে সমাদৃত হয় আমির খানের চরিত্রে র্যাঞ্চো ওরফে ফুংসুক ওয়াংডু। সিনেমার কোথাও মেনশন করা ছিল না যে র্যাঞ্চো চরিত্রটি বাস্তবে কারো থেকে অনুপ্রাণিত, কিন্তু সিনেমা প্রকাশের বেশ কিছু সময় পর থেকে সোনম ওয়াংচুককে বাস্তব জীবনের র্যাঞ্চো বলে তুলে ধরা শুরু করে বেশ কিছু সংবাদ মাধ্যম। শুরু হয় ওয়াংচুককে ইউথদের নতুন নায়ক, নতুন আইকন বানানোর চেষ্টা। আরও কিছুদিন পর বিভিন্ন সংবাদ মাধ্যম সোনম ওয়াংচুকের সাক্ষাৎকার প্রকাশ করতে শুরু করে। কিভাবে লাদাখের উন্নতির জন্য কাজ করছেন ওয়াংচুক সে নিয়ে একাধিক ভিডিও প্রতিবেদন প্রকাশ হতে থাকে। 2005 সাল থেকে কংগ্রেস মনমোহন সিং সরকারের হয়ে কাজ করা একজন ব্যক্তি 5-10 বছর পর নতুন করে জনপ্রিয় হতে থাকেন। 2025 সালেও সোনম ওয়াংচুককে রিয়েল লাইফ র্যাঞ্চো, লাদাখের হিরো এসব প্রমাণের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ। কিন্তু এসবের অনেক আগে সোনম ওয়াংচুক একটা জিনিসের জন্য সত্যিই কৃতিত্ব দাবি রাখেন। কি সেই জিনিস? না, এনজিও তৈরি। হ্যাঁ, একেবারেই আপনারা ঠিক শুনছেন। এনজিও তৈরিতে কোনো পুরস্কার থাকলে সোনম অন্তত তা 10 বার পেতে পারেন। খুব অদ্ভুতভাবে কেরিয়ারের শুরু থেকেই একের পর এক এনজিও তৈরি করে গিয়েছেন ওয়াংচুক। 1988 সালে তিনি একটি এনজিও তৈরি করেন। তার নাম ছিল স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। 2002 সালে লাদাখে আরও কিছু এনজিওর সঙ্গে মিলে ওয়াংচুক তৈরি করলেন লাদাখ ভলেন্টিয়ারি নেটওয়ার্ক। 2007 সাল থেকে 2010 সাল MS নামের ডেনমার্কের একটি এনজিওর শিক্ষা উপদেষ্টা পদে ছিলেন এই সোনম ওয়াংচুক। এখানেই কিন্তু শেষ নয়। এরকম ছোট বড় অনেক এনজিও ও বিদেশি সংস্থার হয়ে কাজ করেন সোনম ওয়াংচুক। একজন শিক্ষিত মানুষ পরপর এনজিও বানাবে নেবে কেন, সে প্রশ্নের অবশ্য উত্তর সেভাবে কখনোই পাওয়া যায়নি। এরপর সমাজ সংস্কারক, লাদাখ দরদি, শিক্ষাবিদ হিসেবে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের এক অংশে উঠে আসতে শুরু করেন ওয়াংচুক। কিন্তু মজার বিষয় হলো ওয়াংচুক নিজেই লম্বা সময় ধরে দেশের কংগ্রেস সরকার ও স্থানীয় জম্মু কাশ্মীর সরকারের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত পদে থেকেছেন। 2001 সালে তিনি হিল কাউন্সিল সরকারের শিক্ষা উপদেষ্টা হন। 2004 সালেও তিনি হিল কাউন্সিলের যে ভ্রমণ এবং শিক্ষা সংক্রান্ত বিভাগ সেখানকার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আবার 2007 সাল থেকে 2010 সাল তিনি ডেনমার্কের একটি এনজিওর শিক্ষা উপদেষ্টা ছিলেন। এই এনজিওটা মনমোহন সিং সরকারকে শিক্ষা বিষয়ে পরামর্শ দিত। ভাবতে অবাক লাগে, এরকম একাধিক দায়িত্ব পেয়েও সোনম ওয়াংচুক নিজে লাদাখের মানুষের শিক্ষার উন্নতি কখনোই করতে পারেননি। भारत के संविधान के अनुच्छेद 370 के खंड 1 के साथ पठित अनुच्छेद 370 के खंड 3 द्वारा प्रदत्त शक्तियों का प्रयोग करते हुए राष्ट्रपति संसद की सिफारिश पर यह घोषणा करते हैं कि यह दिनांक जिस दिन भारत के राष्ट्रपति द्वारा इस घोषणा पर हस्ताक्षर किए जाएंगे और इसे सरकारी गैजेट में प्रकाशित किया जाएगा, उस दिन से अनुच्छेद 370 के सभी खंड लागू नहीं होंगे, सिवाय खंड 1 के नामक तदनुसार पढ़ा जाएगा। এত বছর কংগ্রেস সরকারের একাধিক পদে থেকে লাদাখের কোনো দাবি দেওয়া নিয়ে আন্দোলন করার কথা মনে হয়নি সোনম ওয়াংচুকের। ঠিক যখন 370 ধারা সরিয়ে আরও শক্তিশালী ও সমৃদ্ধশালী লাদাখ গড়ার পথে হাঁটছেন মোদী সরকার, সেই সময়ই এইসব আন্দোলন অনশন দেখা যাচ্ছে এবং জেনজি হিংসাত্মক আন্দোলনের মতো বিষয়কে সরাসরি উৎসাহ দিয়ে লাদাখকে অশান্ত করতে চাইছেন এই সোনম। তবে এটা প্রথম নয়।
2023 সালের জানুয়ারি মাসে প্রথম আন্দোলন অনশনের বন্দুক লাদাখের উন্নয়নের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করেন ওয়াংচুক। 2024 সালের মার্চ মাসে লাদাখে খনিজ পদার্থ উত্তোলনের বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেন তিনি। তারপর 2024 সালের 30 সেপ্টেম্বর লাদাখ থেকে দিল্লি পদযাত্রার ঘোষণা করেন। তারপর সম্প্রতি আবার আন্দোলন শুরু করেছেন তিনি। কিন্তু কেন লাদাখ থেকে খনিজ তুলতে দিতে চান না এই ওয়াংচুক লবি? কি এমন রয়েছে সেখানে? ইউরেনিয়ামের কথা তো আপনাদের বলেছি, যা ভারতকে এখনো প্রচুর অর্থ ব্যয় করে রাশিয়া, কাজাকস্তান সহ নানা দেশ থেকে কিনতে হয়। তাও সেটা এত পরিমাণ নয় যে ভারতে বাড়তে পারে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। মোদী সরকার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা আনতে চাইছে, কিন্তু আন্দোলনের নামে ভারতের আত্মনির্ভরশীলতার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন সোনম। কিন্তু কেন, সে প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনে সিবিআই দিতে পারবে। সম্প্রতি সোনমের ও বিভিন্ন বিদেশি এনজিওর মধ্যে আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সত্যিই কি মোদী সরকার লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে কিছুই করছে না, যেমনটা সোনম ও তার লবি আজকে দাবি করে আসছে? লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে গেলে সবচেয়ে বড় বাধার যে পাথর, সেটার কি নাম ছিল? ধারা 370। এই ধারা 370-এর সপক্ষেই ছিল সোনমের প্রিয় দল কংগ্রেসি সরকার, এবং মোদী সরকারই 2019 সালে এই 370 ধারাকে সরিয়ে দিয়েছে। তাহলে সেই অর্থে যদি আমরা দেখি যে লাদাখের রাজ্য হওয়ার সামনে সবচেয়ে বড় বাধা সরিয়েছে মোদী সরকারই। একই সঙ্গে লে অ্যাপেক্স বডির সঙ্গে বারবার কথা বলেছে মোদী সরকার, যাতে দ্রুত লাদাখকে সমৃদ্ধশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। এর মাঝেই অনশন আন্দোলনের নামে যে হিংসায় উস্কানি দেওয়ার কাজ করছেন সোনম এবং তার সাঙ্গপাঙ্গরা। সোনম লাদাখের উন্নতি যদি সত্যিই চাইতেন, তাহলে মোদী সরকার এবং লাদাখের যে জনগণ, সেটার মধ্যে মাধ্যম হতে পারতেন। সমৃদ্ধ রাজ্য লাদাখ গড়ার যে প্রচেষ্টা মোদী সরকার চালাচ্ছে, তার অংশ হতে পারতেন সোনম। কিন্তু না, আন্দোলনের নামে হিংসা ও বিচ্ছিন্নতাবাদের রাস্তাতেই হাঁটা পছন্দ করলেন মিডিয়ামে ঢিড়ো সোনম ওয়াংচুক। ডিপ স্টেট যারা চালায়, সেরকম শক্তিগুলি অনেক দিন ধরেই ভারতকে দুর্বল করতে চায়। সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া, বিভিন্ন ডিপ স্টেট মেশিনারিগুলি যেভাবে সোনমকে সমর্থন করে যাচ্ছে, তাতে প্রশ্ন উঠতে বাধ্য, ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে লাদাখকে অশান্ত করছেন না তো সোনম ওয়াংচুক? সোনম কি তাহলে ডিপ স্টেটের নতুন বোড়ে? সন্দেহ হওয়া তো অস্বাভাবিক নয়। তিনি নিজেই বলছেন, চীন এবার আগ্রাসন করলে রুকবে না লাদাখের মানুষ। শুনুন তার নিজের মুখেই। यहाँ के एक फेमस कॉमेडियन हैं जिन्होंने कहा कि जब चीन घुस आता है तो लद्दाख के लोग जान देकर रोकते हैं, मगर अब अगर भारत सरकार हमारे लिए कुछ नहीं कर रहा है तो अगली बार वो आए तो हम उनको रास्ता दिखाएंगे, हम रोकेंगे नहीं। हम जान क्यों दे जब हमारा कोई संरक्षण नहीं हो रहा है। চলতি বছরে পাকিস্তানেও গেছিলেন সোনম ওয়াংচুক। সরকারি কোনো অনুষ্ঠানে নয়, কিন্তু সেদেশের ডন পত্রিকার একটি অনুষ্ঠানে। দেখে নিন আপনারা সে ভিডিও। Hi friends, I'm here in Islamabad attending the climate change conference Brief Pakistan organized by Dawn Media in Pakistan, and I presented my views on what can be done in the high Himalayas. অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারত বিরোধী শক্তিগুলির সঙ্গে তার সখ্যতা রয়েছে। কেন এমন সখ্যতা? লাদাখের উন্নয়নের জন্য নিশ্চয়ই নয়, তবে কিসের জন্য? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।